তোমরা যে পড়ালেখা করতে চাইবে সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। কিন্তু তোমাদেরকে সঠিকভাবে তোমাদেরকে গড়ে তুলতে হবে। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারো, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এই কাজ আমরা হয়তো শুরু করেছি, আমরা মাত্র শুরু করতে পারবো, কিন্তু বাংলাদেশ গড়ার কাজ তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশে হঠাৎ গ্যাসের সংকট কেন? আমরা বাংলাদেশের মানুষ কখনই ভালো হব না। আল্লাহর কাছে এরা কি জবাব দিবে? আল্লাহর উপর ভরসা নাই, আল্লাহর রহমতের উপর ভরসা নাই। যেভাবে হোক চিটিং বাটপারি করে মানুষের ক্ষতি করে, রাষ্ট্রের ক্ষতি করে হলেও আমাদের পয়সা ইনকাম করতে হবে, নিজেকে স্বাবলম্বী করতে হবে, সিন্ডিকেট করতে হবে। প্রিয় দেশবাসী, সবাই লাইফটা একটু শেয়ার দেন। এটা মানবিক বিবেচনা করে রাষ্ট্রকে যারা ভালোবাসেন, দেশপ্রেমিকের চিন্তা করে লাইফটা একটু শেয়ার দিবেন, যাতে কথাগুলো সবাই শুনে এবং জ্বালানি মন্ত্রী এবং রাষ্ট্রের প্রশাসন, সরকার যেন বিষয়গুলো বিবেচনা করে মাথায় ঢুকায় রাষ্ট্রের কারা এই গ্যাসের সিন্ডিকেটগুলো করছে। আপনারা প্রতিটি পাম্পের মধ্যে, আপনার গ্যাস পাম্পে যেটা আছে, নজর দেন, দিয়ে দেখেন কত বড় বড় ট্রাক, বাস ঢুকায় রাখছে। এগুলো কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট বাট না, এগুলো বিভিন্ন গার্মেন্টস, কল কারখানার মানে গাড়ি এমনভাবে ঢুকায় রাখছে, মানে পুরো পাম্প তারা নিয়ে যাচ্ছে। এবং প্রতিটি কাভার ব্যান্ড, বড় বড় কাভার ব্যান্ডের মধ্যে তারা বোঝাচ্ছে যেটা কাভার ব্যান্ডের মধ্যে তারা মানে গ্যাস দিচ্ছে। আসলে ওই কাভার ব্যান্ডের মধ্যে, পুরা কাভার ব্যান্ডের মধ্যেই আপনার গ্যাস পাম্পের বোতলগুলো তারা রিজার্ভ করে রাখছে এমনভাবে। এবং পাম্প হোল্ডারে বেশি বেশি কিছু টাকা দিয়ে তারা এই গ্যাসগুলো তারা বিভিন্ন ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছে। যদি গ্যাসের সংকট পড়ে যে তারা ফ্যাক্টরি কিভাবে চালাবে, ইন্ডাস্ট্রিজ কিভাবে চালাবে, তারা এই সব চিন্তা ভাবনা করে জনগণের যে দুর্যোগটা তারা তৈরি করছে। তাদেরকে কি আইনের আওতায় আনা উচিত নয়, প্রিয় দেশবাসী? এবং যারা সিএনজি পাম্পে সিএনজিতে আপনার গ্যাস দিচ্ছে, তারা কত বড় দুর্নীতিবাজ, টাকার লোভে তাদেরকে গ্যাস দিয়ে দিচ্ছে। এবং দেখেন, 3টা পাইপ থাকে বা 3টা বা 4টা লাইন থাকে, তার বেশিরভাগ লাইনগুলো সব সিএনজিওলাকে দিচ্ছে। কারণ সিএনজি 300-400 টাকার গ্যাস ভরে 100 টাকা তাদেরকে ঘুষ দিচ্ছে, ওই টাকার সাথে মিশাই দিচ্ছে, নিয়ে যেতেছে। ভিআইপি পরিচয় দিয়ে, ভিআইপি পরিচয় দিলে 100 টাকা 150 টাকা দিলে তাদেরকে গ্যাস দিয়ে দিচ্ছে। এদিক দিয়ে প্রাইভেট কার, মাইক্রোবাস, বিয়ে শাদীর অনুষ্ঠানে মানুষ যারা বিভিন্ন জেলা থেকে আসতেছে, বিভিন্ন জায়গায় যাবে, তারা গ্যাস পাচ্ছে না। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা গ্যাস লাইনে বন্ধ থাকে। আবার এদিকে শিডিউল বন্ধ হয়ে যায়, আবার 4 ঘন্টা পরে আবার সার্ভে, রাত্রে সার্ভে। এভাবে একটা মানুষের জীবন যাপন ধ্বংস হয়ে যাচ্ছে। মাঝখানে অ্যাম্বুলেন্স পড়ে যাচ্ছে, কোনো তাদের দয়া মায়া নাই। অ্যাম্বুলেন্স থাকলে যে সবার প্রায়োরিটি হিসাবে সবার আগে তাদেরকে দিতে হবে, এটা বাংলাদেশে পেট্রোল পাম্প, গ্যাস পাম্প তারা মনে এই জিনিসটা জানে না, ভুলে গেছে। তাদেরকে ট্রেনিং করাতে হবে। গ্যাস পাম্প এখানে কত মাইক্রোবাসে, প্রাইভেট কারে ব্যক্তিগত মানুষ, ছোট ছোট বাচ্চা আছে, মহিলা আছে, অসুস্থ আছে, গ্যাসের জন্য দিতে পারতেছে না। এদিকে পিছন থেকে এসে সিএনজি ওলারা 200-100 টাকা বাড়ায় দিলে তাদেরকে গ্যাস দিয়ে দিচ্ছে। এইসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ নেবে আমি জানি না, কিন্তু জনগণকে আমি বলবো, চোখ খান খুলে এই বিষয়ে আপনারা দেশকে বাঁচান, দেশের জনগণকে ভোগান্তি থেকে আপনারা রক্ষা করুন। দেশ একটা মৌলিক সম্পদ, দেশের সম্পদ, এটা প্রায়োরিটি সবাই পাবে। কিন্তু মালিকরা যারা লাইসেন্স নিয়ে পাম্প খুলেছেন, তাদের দ্বারা যদি দুর্নীতি করে, তাদের বিরুদ্ধে কতটুকু মানে পানিশমেন্ট সরকার করবে, সেই বিষয়ে আমার আজকে এই কথাগুলো। আমি চাই যে জনগণের ভোগান্তিটা সিরিয়াল থাকবে। এই লাইনটা সিএনজি, এই লাইনটা বাস ট্রাক, এবং এই লাইনটা পাবলিক ট্রান্সপোর্ট, প্রাইভেট কার, মাইক্রোবাস, তারা থাকবে। তারা এই সিরিয়ালটা না করে তারা যেভাবে খুশি সেভাবে তারা গ্যাস দিয়ে দিচ্ছে টাকার বিনিময়ে, কারণ তাদের ওই এলাকার সিএনজি। অথচ দেখবেন ঢাকার সিটি এলাকায় বেশি, অথচ মেন রাস্তাগুলো, বিশ্ব রোডের যে একদম ফাঁকা জায়গা, ওইখানে কিন্তু এগুলো নাই, যে আগে যাচ্ছে এভাবে নিচ্ছে। এভাবে কিন্তু দেশের ভোগান্তিগুলো করছে। কল কারখানা, ইন্ডাস্ট্রিজ, বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন গাড়ি ঢুকাইয়া একদম পুরা পেট্রোল পাম্প তারা রিজার্ভ নিয়ে যাচ্ছে। 8 লাখ 10 লাখ টাকার গ্যাস একবারে নিয়ে যাচ্ছে, এদিকে 20-30 হাজার টাকা বাড়াই দিচ্ছে, দিয়ে দিচ্ছে। এই যে লোভ লালসা করে আজকে সরকারকে প্রশ্নবিদ্ধ করছে। কিছুদিন আগে তেলের সংকট পড়লো, তেল কি বাংলাদেশ সরকার বানায়? গ্যাস কি বাংলাদেশ সরকার কি খেয়ে ফেলে? তাহলে যারা সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের কাজ করতেছে, আমি সরকারকে বলবো, আপনার জ্বালানি মন্ত্রীকে বলবো, প্রত্যেকটা মানে গ্যাস পাম্পের মধ্যে আপনারা নজরদারি রাখুন, সিআইডি পাঠান, গোয়েন্দা সংস্থা পাঠান, তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখুন, কিভাবে তারা মেনটেনেন্স করে, কিভাবে তারা গ্যাসগুলো দিচ্ছে। এভাবে প্রতিটি মানুষকে আর কষ্ট দিবেন না, জনগণকে কষ্ট দিবেন না। গ্যাসের সংকট বাংলাদেশে নাই, গ্যাসের সংকট নাই, কিন্তু যারা গ্যাসকে মজুত করে বিভিন্ন ফ্যাক্টরিতে বোতলের পর বোতল গাড়ি রিজার্ভ করে নিয়ে যাচ্ছে, গ্যাস পাম্প তাদেরকে দিচ্ছে, সেটার প্রতিবাদ কিন্তু আমি করলাম। প্রিয় দেশবাসী, যদি মনে চায় আপনারা প্রতিবাদ করবেন,
গ্যাসের ভোগান্তির কারণে আজকে সারা বাংলাদেশের মানুষের গাড়ি ভাড়া পর্যন্ত বেড়ে গেছে, এবং সিএনজি 100 টাকা মানে গ্যাস পাম্পের ওনারা 100 টাকা বাড়ায় দেয়, তারা ভিআইপি পাস নিয়ে তারা গ্যাস নিয়ে যায়, এদিক দিয়ে যাত্রীদের কাছ থেকে সেই টাকা তারা 3 গুণ টাকা মানে মানে আদায় করতেছে। এই বিষয়গুলো আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানালাম। যারা এই ধরনের হারামি কাজ করতেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। বাকিটা প্রশাসনের উপরে আমি দায়িত্ব দিলাম, আপনারা প্রত্যেকটা গ্যাস পাম্পের উপর আপনারা নজরদারি রাখুন। ধন্যবাদ সবাইকে, সবাই অবশ্যই লাইভটা শেয়ার দিবেন। আসসালাম। The fate ultimately same for everyone. The problem or the difference is it could take a little bit extra time to face it. That's the bottom line. Apart from that, it's same. এই নজিরবিহীন ঘটনা যেটা একজন ক্যাবিনেট মন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, যেখানে he was very defiant to the protesters, like he wouldn't resign, but he forced to resign. It's not like আমি চাই আন্দোলন ঘটুক না, আমি তাদের সমর্থন করি, বাধ্য হয়েছেন। কারণ পরিস্থিতি দিনচে দিন বেসামাল হয়ে পড়েছিল। সারা পৃথিবী, জাতিসংঘ থেকে সব জায়গা থেকে প্রতিবাদ আসতে শুরু করেছে। যে কোনো সময় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে প্রতিবাদটা বা একটা স্টেটমেন্ট আসতো, ইট ওয়াজ অ্যাবাউট টু হ্যাপেন, দেন ইউ নো আই মিন। তো তারা বলেছেন যে তারা আপাতত মানে প্রটেস্টটা তারা মানে এখানেই সমাপ্তি ঘোষণা করেছেন। বাট দিস ইজ নট দ্য সমাপ্তি ওর এন্ড, দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড গেম অফ দ্য বিজেপি গভর্নমেন্ট, or particularly the I mean the আপনার দ্য টাইম অফ নরেন্দ্র মোদী গভর্নমেন্ট। এটা আপনি ধরে নিতে পারেন। নজিরবিহীন ঘটনা হলো নরেন্দ্র মোদী লাইভে এসে ওনার যে চেহারা, ঠিক শেখ হাসিনা যখন বাধ্য হয়ে লাইভে এসেছিলেন একই অবস্থা, একই চেহারা। এটা নিয়েও যে ধরনের হাস্যরসের সৃষ্টি হয়েছে নজিরবিহীন। বারবার বলছি, একটা সরকার বা একটা রাজনৈতিক নেতা যখন প্রতিবাদ নয় ট্রোলের শিকার হয়, হাসি তামাশার শিকার হয়, এবং তাকে হিলারিয়াস বা ফানি ক্যারেক্টার হিসেবে উপস্থাপন করে, বোঝা যায় তার গুরুত্ব এবং তার মর্যাদা, অথবা তার, আমি যদি বলি যে ক্রেডিবিলিটি শূন্যের কোঠায়। এবং নরেন্দ্র মোদী গভর্নমেন্টের ক্রেডিবিলিটি মোর দেন দ্যাট। এবং আলটিমেটলি এই সরকার ফিজিক্যালি থাকবেন হয়তো আরও কিছুদিন, যেটা বলেছিলাম শেখ হাসিনার ক্ষেত্রে, বাট সারা পৃথিবীতে এবং ভারতের ভিতরে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের মৃত্যু ঘটেছে। যে ক্রেডিবিলিটি এবং দাম্ভিকতা ছিল তার মৃত্যু ঘটেছে। এখান থেকে উত্তরণের পথ আর নেই, ইটস ওভার, ইটস গন। এবং ভারতের শুধু এটা না, ভারতের অন্যান্য যে বিষয় অর্থনৈতিক ক্ষেত্রে বা রাজনৈতিক যে সিস্টেম যেগুলো যে ধরনের মানে ধ্বংস হয়েছে, এটার পরিস্থিতি আরও কতটা জটিল যাবে বলা অপেক্ষা রাখে না। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি গ্যারান্টি দিতে পারি আজকে আপনাদেরকে, নরেন্দ্র মোদী গভর্নমেন্টের মাধ্যমে ইন্ডিয়ার কোনো ব্যাপক পরিবর্তন তো হবেই না। যে অবস্থাতে আছে দিনচে দিন যেভাবে রসাতলে যাচ্ছে, আরও ধ্বংসাত্মক এবং রসাতলের পথেই ভারত হাঁটছে। দেখার বিষয় ভারত এটাকে কিভাবে মোকাবেলা করে। তবে যদি নরেন্দ্র মোদী ওয়াইজ থাকেন, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে, না হলে শেখ হাসিনার চেয়ে ভয়ঙ্কর পতন নরেন্দ্র মোদীর জন্য অপেক্ষা করতেছে। কারণ এই জেনজির প্রোটেস্ট দেখিয়ে দিয়েছে পৃথিবীতে যত দাম্ভিকতা শক্তিশালী নিজেকে মনে করেন না কেন, গণতান্ত্রিক রাষ্ট্র পার্টিকুলারলি জনগণ যখন দাঁড়িয়ে যাবে, পার্টিকুলারলি জেএনজি যখন দাঁড়িয়ে যাবে আপনার এই ফ্যাসিজমের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে,